At first, take my salam. Assalamu alaikum. Welcome back to my YouTube channel. May I introduce myself? My name is MD Tanvir Al-Bibor. And currently, I pursuing BSc in Southeast University, Department of Tripoli. So today's class is basically based on physics, especially for SSC candidates. So let's start. So আমরা আজকে ফিজিক্সের সপ্তম অধ্যায় অর্থাৎ তরঙ্গ এবং শব্দ এই অধ্যায়টা করবো, ঠিক আছে? বিস্তারিত ভাবে করবো। তো এটাকে আমরা ইংরেজিতে কি বলি? ওয়েভস অ্যান্ড সাউন্ড। তো আমাদের এই অধ্যায়টা করতে গেলে কিছু বেসিক একদমই লাগবে। প্রথমত আমরা যে সাউন্ডটাকে বলতেছি অর্থাৎ শব্দ, এটা নিজে একটা তরঙ্গ। শব্দ নিজে একটা তরঙ্গ, মানে শব্দ এক ধরনের তরঙ্গ আমরা বলতে পারি। তো আমাদের প্রথমত যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে সরল স্পন্দন। সরল স্পন্দন গতি কি জিনিস, এটাকে আমরা ইংরেজিতে বলি সিম্পল হারমোনিক মোশন। তাহলে প্রথমত এইটার সংজ্ঞা জানতে হবে। এটা হচ্ছে, যেহেতু এটা একটা গতি, আমরা বলতে পারি যে গতি সাম্য অবস্থা। আচ্ছা, সাম্য অবস্থাকে আমরা তো ইংরেজিতে ইকুইলিব্রিয়াম বলি। সাম্য অবস্থা অথবা আমরা স্থির অবস্থাও বলতে পারি। সাম্য অবস্থা অথবা স্থির অবস্থার চারপাশে নিয়মিত যে দোল খায়, অর্থাৎ, আচ্ছা আমরা পরে বলতেছি, যে গতি সাম্য অবস্থার চারপাশে নিয়মিত দোল খায় এবং যার জন্য পুনরুদ্ধারকৃত বল বিচ্যুতির সাথে সমানুপাতিক হয় এবং সাম্য অবস্থার দিকে প্রবাহিত হয়। সাম্য অবস্থার দিকে প্রবাহিত হয়। আমরা এই সংজ্ঞা থেকে বুঝতেছি যে গতি সাম্য অবস্থার চারপাশে নিয়মিত দোল খায় এবং যার জন্য পুনরুদ্ধারকৃত বল বিচ্যুতির সাথে সমানুপাতিক হয় এবং সাম্য অবস্থার দিকেই আমাদের ওই প্রবাহটা প্রবাহিত হয়। তো আমরা যদি এটাকে ভেঙে বলি, যেমন এটা হচ্ছে আমাদের একটা নিয়ম ফলো করে, হুকের নিয়ম। প্রথমত যদি আমরা ওইটাকে ডিসকাশন করি যে হুকের নিয়মটা কি। হুকের নিয়ম হচ্ছে, এটা হুকের নিয়ম মেনে চলে। তো হুকের নিয়ম বেসিক্যালি হচ্ছে যে যদি একটা স্প্রিং ধরি, আমি সাপোজ একটা স্প্রিং কনসিডার করি, যে একটা স্প্রিং এর
যে ধ্রুবক আছে, স্প্রিং ধ্রুবক কে, এবং আমার যে স্প্রিং এর যে শেষ প্রান্ত, স্প্রিং এর শেষ প্রান্ত যদি এমন হয়, তো স্প্রিং এর শেষ প্রান্ত যদি হয় যে সাম্য অবস্থা থেকে এক্স দূরত্বে আছে, সাম্য অবস্থা থেকে এক্স দূরত্বে থাকে, এক্স দূরত্বে থাকে, ওকে, সাম্য অবস্থা থেকে এক্স দূরত্বে থাকে, তাহলে প্রত্যয়নী বল কত? অর্থাৎ প্রত্যয়নী বল বলতে কি বোঝাচ্ছে? আমাদের সেই পুনরুদ্ধারিত বল, প্রত্যয়নী বল F হবে মাইনাস কে এক্স। ওকে, আমরা ডিসকাশন করতেছি যে এটা হুকের নিয়ম কেন মেনে চলে, এবং আমরা যদি চিত্র আকারে আঁকাই, তাহলে যদি এখানে একটা স্প্রিং কে কনসিডার করি, যেটা একটা স্প্রিং, তাহলে ধরে নিলাম এটা হচ্ছে তার ইকুইলিব্রিয়াম পজিশন বা সাম্য অবস্থা, ধরলাম এটা তার সাম্য অবস্থা। ওকে, তো এখানে আমরা বলতেছি যে এটা সাম্য অবস্থার চারপাশে দোল খাবে, অর্থাৎ তার ওয়েভ কম্পন হবে চারপাশে। ওকে, এবং তার যে পুনরুদ্ধারিত বল অর্থাৎ এফ, এটা বিচ্যুতির সাথে সমানুপাতিক হয় এবং সাম্য অবস্থার দিকেই প্রবাহিত হয়। আচ্ছা, আমরা যদি এখানকার সম্পর্কটা দেখি, কে তো হচ্ছে আমাদের ধ্রুবক, আর এক্স এটা কি? এটা হচ্ছে আমাদের বিচ্যুতি, ওকে, তাহলে আমরা যদি এখানকার সম্পর্কটা দেখি, তাহলে দাঁড়াচ্ছে আমরা যদি কে কে কনসিডার করি ধ্রুবক, তো এমনিতেও ধ্রুবক, তাহলে এফ সমানুপাতিক এক্স, তার মানে এক্স এর মান বাড়লে এফ এর মান অর্থাৎ পুনরুদ্ধারিত বলের মানও বাড়বে। আবার সেম ভাইস ভার্সা, আমরা যদি চিন্তা করি যে এটা কমবে, তাহলে এটাও কমে যাবে। ওকে, তাহলে এটা মূলত কি বোঝাচ্ছে? এই আমার যে সরল স্পন্দন গতিটা ছিল, এটা মূলত তাহলে কিসের উদাহরণ হতে পারে? আমি একটা স্প্রিং কে যদি এখানে একটা সাপোজ ওজন দিয়ে ঝুলাই দিই, সাপোজ 5 কেজি। ওকে, এখন এই ওজনটাকে আমি হয়তো নিচের দিকে একটু নামায় ছেড়ে দিই যদি, তাহলে এটা উপর নিচে দুলতে থাকবে। এই দোলা বা কম্পনটাকে আমরা বলতেছি সরল স্পন্দন গতি। আশা করি এটা বোঝা গেছে। তো এটা আমরা আরো দেখলাম যে এটা হচ্ছে হুকের নিয়ম মেনে চলে, অর্থাৎ f -kx, ঠিক আছে? ওকে, মানে নেক্সট দেখি কি আছে। আচ্ছা, আমরা এরপরে শিখবো হচ্ছে দোলনকাল। কি শিখবো? এরপর শিখবো হচ্ছে দোলনকাল। দোলনকাল, দোলনকাল বা আমরা এটাকে বলতে পারি পর্যায়কাল, আমরা এটাকে বলতে পারি পর্যায়কাল, বা আমরা ইংরেজিতে বলি টাইম পিরিয়ড। এটা একটা প্রতীক দিয়ে আমরা প্রকাশ করি, সেটা হচ্ছে কি ক্যাপিটাল টি। ওকে, দোলনকাল বলতে কি বোঝায়? দোলনকাল হচ্ছে সেই জিনিস যেটা একটা পূর্ণ সাইকেল, আমরা এটা সংজ্ঞা হিসেবে লিখতে পারি পূর্ণ সাইকেল, যেটাকে আমরা বলতেছি পূর্ণ স্পন্দন বলতে পারো। তার একটা পূর্ণ স্পন্দন সম্পূর্ণ করতে, পূর্ণ স্পন্দন সম্পূর্ণ করতে
যে সময় প্রয়োজন, যে সময় প্রয়োজন বা যে সময় লাগে আর কি, তাকে দোলনকাল বলে বা পর্যায়কাল বলে। দোলনকাল বা পর্যায়কাল বলে। ওকে, তো একটা পূর্ণ স্পন্দন সম্পন্ন করতে যে সময় বা যে সময় প্রয়োজন তাকে আমরা দোলনকাল বা পর্যায়কাল বলি। আমরা যদি এটাকে একটা ওয়েভ আকারে চিন্তা করি, সাপোজ আমার এখান থেকে একটা ওয়েভ এগোন আসলো, তাহলে এটা হচ্ছে আমাদের হাফ সাইকেল। তো পুরোটা কম্পন করলে এটাকে আমরা বলতেছি একটা ফুল সাইকেল, মানে ওয়ান সাইকেল কমপ্লিট করবো। আমরা স্পন্দকেও সেম ভাবে ধরতে পারি, কারণ এটা তো ওয়েভই। আমরা এটাকে এভাবে চিন্তা করতে পারি। তো আমাদের দোলনকালের সাথে একটা সম্পর্ক আছে। আমরা যদি কনসিডার করি যে সেম একটা স্প্রিং, যার আমার ধ্রুবক হচ্ছে, আমি স্প্রিংই কনসিডার করতেছি, স্প্রিং। স্প্রিং এর ধ্রুবক আমি ধরলাম কে, এবং এর সাথে ধরো একটা এম ভর যুক্ত আছে, এম ভরের বস্তু যুক্ত আছে, এম ভরের বস্তু যুক্ত আছে। সেই ক্ষেত্রে আমাদের দোলনকাল কত হবে? তখন আমাদের দোলনকালের সূত্র হবে T = 2 পাই √m/k। ওকে, T = 2 পাই √m/k। যখন m হচ্ছে আমার কোন একটা বস্তুর ভর এবং k হচ্ছে স্প্রিং এর ধ্রুবক। এটা পরীক্ষায় আমাদের একটা মান দেয়া থাকবে। ওকে, এখন আমরা যদি বলি না স্প্রিং না, আমি স্প্রিং নেব না, আমি বললাম যে স্প্রিং নেব না, স্প্রিং এর বদলে যদি পেন্ডুলাম চিন্তা করতাম, কি চিন্তা করতাম? পেন্ডুলাম। পেন্ডুলাম কিরকম? পেন্ডুলাম হচ্ছে আমাদের এখানে একটা আংটা দিলাম বা রশি দিলাম, সাপোজ এটা থেকে আমরা যে অনেক সময় দেওয়াল ঘড়ি দেখছি না, কাইন্ড অফ ওরকম। তো দেখা যায় এখানে যে কাটাটা থাকে, এটা অনেক সময় হচ্ছে একটার সাথে আরেকটা সংঘর্ষ লেগে এরকম এদিকে এবং এদিকে দুলতে থাকে, তো এটা কাইন্ডলি পেন্ডুলাম বলা হয়। আচ্ছা, পেন্ডুলাম যদি আমি ধরি, এই ক্ষেত্রে আমার একটা দৈর্ঘ্য আছে পেন্ডুলামের, অর্থাৎ আমি যেটাকে স্মল এল ধরতে পারি, দৈর্ঘ্য। ওকে, আর যেহেতু এটা হচ্ছে ঝুলন্ত অবস্থায় আছে, তার মানে এখানে আমাদের একটা অভিকর্ষ ত্বরণ আছে বা মধ্যকর্ষণ জনিত ত্বরণ আছে, অর্থাৎ একটা জি আছে, যেটার মান আমরা জানি সবসময় 9.8 মিটার/সেকেন্ড ইনভার্স 2। তবে এটা অবশ্যই পৃথিবীর অবস্থানে থাকবে, অর্থাৎ আমাদের বিষুব অঞ্চলে এবং মেরু অঞ্চলে গেলে আবার কম বেশি হয় যে মানটা। ওকে, আর একদম পৃথিবীর কেন্দ্রে তো আমরা জানি অভিকর্ষ ত্বরণ 0। ওকে, তাহলে আমরা যদি পেন্ডুলাম চিন্তা করি, সেই ক্ষেত্রে আমাদের দোলনকাল কত হবে? সেই ক্ষেত্রে আমাদের দোলনকাল হবে, আমরা যদি বলি এটা দোলনকাল, সেক্ষেত্রে দোলনকাল হবে 2 পাই √L/g। ওকে, √L/g। আচ্ছা, আমি যদি এখানে একটা ম্যাথ করি, সাপোজ আমি যদি এটা একটা ম্যাথ দেই, সাপোজ আমি বললাম যে 1 মিটার লম্বা সুতার সাথে, 1 মিটার লম্বা সুতার সাথে সাপোজ আমি বললাম যে 10 গ্রাম একটি
পাথর যুক্ত আছে। আমি বললাম এই ক্ষেত্রে দোলনকাল কত, এই ক্ষেত্রে আমার টি কত। ওকে, তো এই ক্ষেত্রে আমরা যেহেতু বুঝতেছি আমাদের একটা দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে আমাদের সূত্র হতে পারে টি ইজ ইকুয়াল টু 2 পাই রুট ওভার এল বাই জি। তাহলে আসছে 2 ইন্টু পাই এর মান 3.1416 ইন্টু রুট ওভার এল মানে 1 আর জি মানে 9.8। তো যেটা অ্যান্সার হয় ক্যালকুলেট করে দেখবে এটা যেটা অ্যান্সার হবে। আচ্ছা, আমি যদি এখন একটা কথা বলি যে আমাদের 10 গ্রাম একটা পাথর দিছিলাম, এখানে যদি আমি বলি যে আমি 5 কেজি একটা পাথর দেবো, তাহলে কি আমার ভ্যালুর তারতম্য হবে? না, ভ্যালুর তারতম্য হবে না। কারণ হচ্ছে আমার এম এর এখানে কোনো কাজই নাই, কারণ আমার এই সূত্রে লাগবে হচ্ছে দৈর্ঘ্য এবং অভিকর্ষ ত্বরণ, অর্থাৎ এম আমার এখানে 10 গ্রাম হোক 50 কেজি হোক, ডাজন্ট ম্যাটার। ওকে, তো এটা হচ্ছে আমাদের মূলত একটা দোলনকাল গেল। তবে একটা হচ্ছে স্প্রিং এর ক্ষেত্রে, একটা পেন্ডুলাম। ওকে, আর এই দোলনকালের সাথে সম্পর্ক আছে কম্পাঙ্ক। কিসের সম্পর্ক আছে? কম্পাঙ্ক, যেটাকে আমরা বলি ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি, ওকে। আচ্ছা, কম্পাঙ্কটা কি এবং এর সাথে কেমনে আমাদের পরিচিত? কম্পাঙ্ক হচ্ছে মূলত আমাদের প্রতি সেকেন্ডে প্রতি সেকেন্ডে প্রতি সেকেন্ডে প্রতি সেকেন্ডে যতগুলা প্রতি সেকেন্ডে যতগুলা পূর্ণ কম্পন দেবে, প্রতি সেকেন্ডে যতগুলা পূর্ণ কম্পন হবে, অর্থাৎ কম্পন সংখ্যা। তার আমরা বলতে পারি প্রতি সেকেন্ডে যতগুলো পূর্ণ কম্পন হবে, অর্থাৎ কম্পন সংখ্যা। আমরা তার মানে এটাকে যদি এভাবে কনসিডার করি, এফ হবে ফ্রিকোয়েন্সি হবে 1/t। সম্পর্কটা হচ্ছে দোলনকালের সাথে বিপরীত, অর্থাৎ এফ এর সাথে সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিক সম্পর্ক, অর্থাৎ আমার দোলনকাল বললে ফ্রিকোয়েন্সি কমবে বা কম্পাঙ্ক কমবে, এবং কম্পাঙ্ক যদি আমি কমাই দোলনকাল বাড়বে, সেম। ওকে, হচ্ছে কেবল বেসিক দেখতেছি। নেক্সট আমরা আরো কিছু বিষয় জানবো, সেটা হচ্ছে বিস্তার। জানবো বিস্তার। বিস্তার জিনিসটা কি? এটা মূলত হচ্ছে যে সেম আমাদের আগের মধ্যে বলতে পারি কিছুটা, যে সরল স্পন্দন গতি। আমরা জানি সরল স্পন্দন গতিতে কি, তো ওই গতিতে, অর্থাৎ সরল স্পন্দন গতিতে যদি সাম্য অবস্থার সরল স্পন্দন গতিতে সাম্য অবস্থার থেকে উপরে বা নিচে সর্বোচ্চ সরণ সর্বোচ্চ 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 সরণ, এটা হচ্ছে আমাদের বিস্তার। আচ্ছা, এটা কি বোঝাচ্ছে? আমি যদি একটা স্প্রিং চিন্তা করি,
আমরা কনসিডার করলাম যে এটা হচ্ছে আমার তার সাম্য অবস্থা। সাম্য অবস্থা। এখন এই সাম্য অবস্থা থেকে হইতে পারে নিচে অথবা উপরের দিকে আমার সর্বোচ্চ কতটুকু সরণ হচ্ছে, অর্থাৎ আমার ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড কত। এটা তো আমরা জানি এমনিতে যে বিস্তার হচ্ছে কি অ্যামপ্লিটিউড, বা এটাকে আমরা হচ্ছে এ দিয়ে প্রকাশ করি, স্মল এ। অর্থাৎ আমার এখান থেকে সাম্যাবস্থা থেকে ম্যাক্সিমাম সরণ কত বা ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড কত, ওটা হচ্ছে আমার বিস্তার। ওকে, ওটা হচ্ছে আমাদের বিস্তার, ওটা হচ্ছে আমাদের বিস্তার। ওকে, দেন আমরা জানবো দশা। দশা কি, বা এটাকে আমরা ইংরেজিতে বলি ফেজ। হ্যাঁ, আমরা অ্যাঙ্গেল ফেজ যেগুলো করি ওরকম। দশা হচ্ছে মূলত আমাদের এক অবস্থান থেকে ওকে, আমরা যে দশা করতেছিলাম, দশা হচ্ছে আমাদের কোন একটা অবস্থা বোঝায়, ঠিক আছে? যে কোনো একটা অবস্থা হইতে পারে বা একটা মুহূর্ত হইতে পারে, যে কোনো একটা মুহূর্ত হইতে পারে। হ্যাঁ, তারপরে আমি যদি ধরি যে আমাদের যে তরঙ্গটা যাচ্ছে, সাপোজ আমাদের একটা তরঙ্গ যাচ্ছে, এই তরঙ্গটা সঞ্চালনের সময় এখানে যে কণাগুলো থাকে, কিছু কণা থাকে, কণা থাকে, এই কণার আমি যদি ধরি বিশেষ মুহূর্তের একটা অবস্থা, বা এটাকে অনেক সময় সাম্যক অবস্থাও বলা হয়, কণার বিশেষ মুহূর্তের সাম্যক অবস্থা। বিশেষ মুহূর্তের বা যে কোনো মুহূর্তের ধরতে পারি আমরা, বিশেষ মুহূর্তের যে সাম্যক অবস্থা, যে সাম্যক অবস্থা, এটা হচ্ছে আমাদের মূলত দশা। ওকে, যে কোনো একটা কণা। দেন আমরা মেইন যে টপিক, মেইন যে বিষয় আমরা সেটাই যাব, সেটা হচ্ছে তরঙ্গ। আমরা যেটা পড়ছিলাম তরঙ্গ। তো হোয়াট ইজ তরঙ্গ বা হোয়াট ইজ ওয়েভ? তরঙ্গ কি? মূলত তরঙ্গ হচ্ছে এক ধরনের আন্দোলন। এখন কেউ কেউ বলবে আন্দোলন কি মিছিল মিটিং কিনা, না। তরঙ্গ হচ্ছে এক ধরনের, তরঙ্গ হচ্ছে এক ধরনের আন্দোলন, বা এই আন্দোলন হচ্ছে আমরা মুভমেন্ট বলে থাকি। মুভমেন্ট একটা চলার যে ওয়ে আর কি, এক ধরনের আন্দোলন যা শক্তি এক স্থান থেকে, যা শক্তি এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করে। স্থানান্তর আমাদের ভুল হইতে পারে, স্থানান্তর করে। এবং তার যে প্রবাহটা এক স্থান থেকে অন্য স্থানে করে, কিন্তু প্রবাহ হচ্ছে আমাদের একই দিকে থাকে। প্রবাহ একই দিকে থাকে, যেদিকে যাবো ওই দিকে আছে। ওকে, আমরা বলতে পারি যে তরঙ্গ হচ্ছে এক ধরনের আন্দোলন যা আমাদের এক স্থান থেকে অন্য স্থানের দিকে যাবে। আচ্ছা, তরঙ্গ গেল। আচ্ছা, এখন কথা হচ্ছে আমি যদি এটা চিন্তা করি যে একটা তরঙ্গ হচ্ছে স্প্রিং এর ভিতর দিয়ে নিয়ে যাচ্ছে। আমি একটা তরঙ্গকে, এই তরঙ্গ হচ্ছে একটা স্প্রিং এর ভিতর দিয়ে নিয়ে যাচ্ছে, তারপরে এটাকে আমি বললাম একটা
তরঙ্গ। ওকে, আচ্ছা, তরঙ্গকে যদি আমি একটা স্প্রিং এর ভিতর দিয়ে নেই, তখন এই স্প্রিংটা কি সংকুচিত এবং প্রসারিত হবে না? অর্থাৎ স্প্রিংটা তখন চেপে যাবে আর কি। তো তখন সংকুচিত হবে, স্প্রিং সংকুচিত ও প্রসারিত হবে, সংকুচিত ও প্রসারিত হবে। ওকে, যেটাকে আমরা তখন বলবো, অর্থাৎ কোন তরঙ্গ যদি স্প্রিং এর ভিতর দিয়ে যাওয়ার সময় স্প্রিং কে সংকুচিত ও প্রসারিত করে, তাকে আমরা বলবো অনুদৈর্ঘ্য তরঙ্গ। অনুদৈর্ঘ্য তরঙ্গ, ঠিক আছে? এটা এই হচ্ছে আমাদের কিছু স্মল বেসিক। আচ্ছা, আরো কিছু জিনিস আছে আমরা অ্যাড করব। তো আমাদের এটা তো বুঝতে পারছো যে বিস্তার হচ্ছে সরল স্পন্দন গতিতে সাম্য অবস্থা থেকে উপরে বা নিচে সর্বোচ্চ সরণ, অর্থাৎ আমাদের ম্যাক্সিমাম যে অ্যামপ্লিটিউড সাম্য অবস্থা থেকে। এবং হচ্ছে দশা হচ্ছে আমাদের একটা অবস্থা বা মুহূর্ত। যদি আমরা চিন্তা করি যে কোন একটা কণার মানে কোন একটা ওয়েভ যাইতেছে বা তরঙ্গ যাচ্ছে, সেই ক্ষেত্রে আমাদের কণার বিশেষ মুহূর্তের একটা সাম্যক অবস্থা, ওইটাই আমাদের দশা। ওকে, এবং তরঙ্গ হচ্ছে কি এক ধরনের আন্দোলন যা শক্তি এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করে এবং দিক হবে একই দিকে। এবং আমরা একটা জিনিস বলতেছি যে আমাদের অনুদৈর্ঘ্য তরঙ্গ কি, যদি কোনো তরঙ্গ স্প্রিং এর ভিতর দিয়ে যাওয়ার সময় স্প্রিং কে সংকুচিত বা প্রসারিত করে, ওটাকে আমরা বলি অনুদৈর্ঘ্য তরঙ্গ। আচ্ছা, আমরা আরো কিছু জিনিস শিখবো, একেবারে বেসিক করবো, দেন হচ্ছে আমরা বোর্ডের ম্যাথ করব। আশা করি আপনার একদম A to Z ঠিক হয়ে যাবে। আচ্ছা, আমরা জিনিস শিখবো, সেটা হচ্ছে যে তরঙ্গ দৈর্ঘ্য। এখন তরঙ্গ করছি, এখন তরঙ্গ দৈর্ঘ্য। আমরা জানি এটাকে আমরা ল্যামডা দিয়ে প্রকাশ করি। তো এটার একটা একক হচ্ছে মিটার। তো আমি দেখেই বুঝতে পারছি যে আমার কোনো একটা কিছু দূরত্ব হবে তরঙ্গ দৈর্ঘ্য, সেটা হচ্ছে আমরা একটু আগে যে দশা বললাম যে বিশেষ মুহূর্তের একটা অবস্থা। তো আমরা সংজ্ঞাটাকে এইভাবে দিতে পারি যে এক দশা থেকে অন্য দশার মাঝে যে দূরত্ব, এইটাকে আমরা বলতেছি তরঙ্গ দৈর্ঘ্য। এক দশা থেকে আরেক দশার মাঝখানে যে দূরত্ব, এটা হচ্ছে আমাদের ল্যামডার মান, যেটা আমরা মিটার দিয়ে প্রকাশ করি। ওকে, আরেকটা জিনিস লাগবে আমাদের, সেটা হচ্ছে তরঙ্গ বেগ। অর্থাৎ ভি, তরঙ্গ বেগ ভি। আচ্ছা, আমরা ভি এককটা নিতে জানি মিটার পার সেকেন্ড। ওকে, তার মানে বলতেছি এটা বোঝাচ্ছে যে আমার প্রতি সেকেন্ডে, যেহেতু পার সেকেন্ড আছে, প্রতি সেকেন্ডে একটা তরঙ্গ, প্রতি সেকেন্ডে একটা তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করে, আমি ধরে নিলাম যে একটা তরঙ্গ এইখান থেকে, অরিজিন থেকে আমার হচ্ছে এক সেকেন্ডে সে এত দূর গেছে, র্যান্ডমলি ধরলাম হচ্ছে এটা 20 মিটার। আমি এটা বোঝাচ্ছি যে পার সেকেন্ডে বা প্রতি সেকেন্ডে একটা তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করে, সেটা হচ্ছে আমাদের তরঙ্গ বেগ, অর্থাৎ ভি, অর্থাৎ এত মিটার
পার সেকেন্ড। তরঙ্গ বেগ গেল, তরঙ্গ দৈর্ঘ্য গেল। আচ্ছা আচ্ছা, আমরা এবার যে কম্পাঙ্ক নিয়ে কথা বলছিলাম, ফ্রিকোয়েন্সি, আমরা এখানে যাই আর একটু। আচ্ছা, তার আগে আরেকটা বিষয় আমরা কথা বলি, সেটা হচ্ছে যে আমরা যে তরঙ্গ পড়তেছি, তরঙ্গ কিন্তু কিছু বৈশিষ্ট্য আছে। আমাদের পুরো জায়গাটাই লাগবে। তরঙ্গের কিছু বৈশিষ্ট্য আছে, একেবারে বেসিক প্রিন্সিপাল আছে কিছু। তরঙ্গের কিছু বৈশিষ্ট্য আছে। আচ্ছা, তার আগে বলি, আমাদের তরঙ্গ তো আমরা বলছি যে একটা আন্দোলন, যেটা হচ্ছে এক শক্তি থেকে আরেক শক্তিতে রূপান্তর করে। ওকে, আমাদের তরঙ্গের ক্ষেত্রে যদি বলি, তো তরঙ্গ মূলত দুই প্রকার। তরঙ্গ হচ্ছে দুই প্রকার। ওকে, একটা হচ্ছে যান্ত্রিক তরঙ্গ, একটা হচ্ছে যান্ত্রিক তরঙ্গ। ওকে, যেটাকে আমরা ইংরেজিতে বলি মেকানিক্যাল ওয়েভ। ওকে, দুই নম্বরটা হচ্ছে যে আমাদের যে বিদ্যুৎ চুম্বক। বিদ্যুৎ চুম্বক তরঙ্গ, যেটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যেটা। ওকে, আচ্ছা, তো আমাদের দেখতেছি তরঙ্গের বৈশিষ্ট্য হচ্ছে দুই প্রকার। সরি, তরঙ্গ কিছু বৈশিষ্ট্য আমরা করবো, তার আগে হচ্ছে তার ক্লাসিফিকেশনটা আমাদের দরকার আছে। সো তরঙ্গ বেসিক্যালি দুই প্রকার, যান্ত্রিক তরঙ্গ এবং বিদ্যুৎ চুম্বক বা বিদ্যুৎ চালিত যে তরঙ্গটা আমরা বলি, ওইটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যেটা। ওকে, এখন আমাদের তরঙ্গ হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে তরঙ্গ প্রবাহের জন্য আমাদের কিছু কিছু ক্ষেত্রে মাধ্যম প্রয়োজন হয় এবং কিছু ক্ষেত্রে মাধ্যমের প্রয়োজন হয় না। তো তরঙ্গ প্রবাহের জন্য আমরা যদি ধরি কঠিন তরঙ্গ প্রবাহের জন্য যে কঠিন, তরল ও বায়বীয় মাধ্যমের প্রয়োজন হয়, আমরা কি বলছি যে আমাদের তরঙ্গ প্রবাহের জন্য মাধ্যম কিছু কিছু ক্ষেত্রে প্রয়োজন হয় এবং কিছু কিছু ক্ষেত্রে প্রয়োজন হয় না। তো তরঙ্গ প্রবাহের জন্য আমরা যদি দেখি যে কোনো একটা তরঙ্গের কঠিন, তরল ও বায়বীয় মাধ্যম প্রয়োজন প্রবাহ করার জন্য, তো আমরা এটা বুঝবো যে ওটা হচ্ছে শুধুমাত্র যান্ত্রিক তরঙ্গ। অর্থাৎ যান্ত্রিক তরঙ্গের ক্ষেত্রে সেটা হয়, যেটা হচ্ছে যান্ত্রিক তরঙ্গ ক্ষেত্রে হয়। আচ্ছা, উদাহরণ হিসেবে কি দিতে পারি? যেমন আমি বললাম যে সুর শলাকার আওয়াজ, সুর শলাকার যে শব্দটা, সুর শলাকার শব্দ, বা বলতে পারি যে আমি যদি একটা নদীতে বা পুকুরে
পুকুরে ঢিল মারি। পুকুরে ঢিল মারলে যে তরঙ্গ হয়, অর্থাৎ যে ওয়েভটা হচ্ছে আমাদের, ওইটা এর উদাহরণ, অর্থাৎ আমাদের যান্ত্রিক তরঙ্গ বা মেকানিক্যাল ওয়েভের ভিতর পড়ে। কারণ আমাদের এখানে এক্ষেত্রে অবশ্যই আমাদের একটা মাধ্যম লাগতেছে, যেটা হচ্ছে তরল, আর সূর্য আলোটা এটা আমাদের বাতাসের মাধ্যমে অর্থাৎ বায়বীয় মাধ্যমেই সম্পন্ন হচ্ছে। আরেকটা জিনিস থাকতেছে হচ্ছে বিদ্যুৎ চুম্বক তরঙ্গ, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। এই ক্ষেত্রে আমাদের কোনো মাধ্যমের প্রয়োজন হয় না, কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। ওকে, এক্ষেত্রে আমাদের কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। আচ্ছা, এরকম উদাহরণ কি আছে? আমরা আলোর তরঙ্গটাকে কনসিডার করতে পারি, কোনো মাধ্যম লাগে না। ওকে, আলোর তরঙ্গ হইতে পারে, গামা রশ্মি হইতে পারে, গামা হইতে পারে, মাইক্রোওয়েভ হইতে পারে, মাইক্রোওয়েভ হইতে পারে। তো এই তিনটাকে আমরা কনসিডার করতে পারি যে আলোর তরঙ্গ হইতে পারে, গামা হইতে পারে, মাইক্রোওয়েভ হইতে পারে, আরো অসংখ্য অনেক জিনিস আছে। তো এইগুলো হচ্ছে আমাদের বিদ্যুৎ চুম্বক তরঙ্গ অর্থাৎ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ভিতর পড়ে। ওকে, তো এখানে আমাদের বেসিক্যালি আমরা হচ্ছে ক্লাসিফিকেশনটা বুঝলাম। এখন আমাদের কিছু বৈশিষ্ট্য আছে, সেগুলো যদি আমরা লিখি। আমাদের কিছু বৈশিষ্ট্য আছে, যদি এক নম্বরে কনসিডার করি যে তরঙ্গ যখন কোনো মাধ্যমের মধ্যে যায়, তরঙ্গ যখন কোনো মাধ্যমের মধ্যে দিয়ে যায়, তখন ওই মাধ্যমের কণাগুলো কি করে, নিজ অবস্থানে থেকে, অর্থাৎ নিজ অবস্থানে থেকেই স্পন্দন তৈরি করে, মানে সে হচ্ছে তার জায়গা থেকে সরে না। হ্যাঁ, অর্থাৎ ওই কণাগুলো নিজ অবস্থানে থেকেই স্পন্দন করে, এটা একটা বৈশিষ্ট্য। এবং এটা আমরা দেখতেছি যে কোনো মাধ্যম ইউজ করছি, তার মানে কি এটা মেকানিক্যাল ওয়েভের ভিতর পড়ে, অর্থাৎ আমাদের যান্ত্রিক তরঙ্গের ভিতর পড়ে। তার মানে এই উদাহরণটা আমাদের যান্ত্রিক তরঙ্গ বা মেকানিক্যাল ওয়েভের আন্ডারে পড়ে। আচ্ছা, 2 নম্বর কি বলতে পারি আমরা, যে তরঙ্গ প্রবাহের ফলে কি হয়, এক স্থান থেকে আমরা কি করি, অন্য স্থানে শক্তি সঞ্চার করি, এক স্থান থেকে অন্য স্থানে শক্তি স্থানান্তর করি। তাহলে যেহেতু এখানে শক্তির একটা প্রবাহ আছে, তাহলে আমরা একটা বলতে পারি যে এখানে যে শক্তির প্রবাহ বা প্রবাহ শক্তি, যেটাই বলো প্রবাহের শক্তি, এটা আমরা বলতে পারি প্রবাহের শক্তি হচ্ছে সমানুপাতিক বর্গের বিস্তার। অর্থাৎ আমাদের ওই যে ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড যেটা ছিল সেটার যদি বর্গ করি তাহলে সেটা প্রবাহের শক্তি ইকুয়াল টু হয়ে যাবে। তার মানে আমরা বলতে পারি এই ক্ষেত্রে যে শক্তি সমানুপাতিক a স্কয়ার। তাহলে আমাকে যদি কেউ বলে যে বিস্তার দ্বিগুণ, কি বলে
যদি বলে বিস্তার দ্বিগুণ করা হয়, বিস্তার দ্বিগুণ, যদি বলে বিস্তার দ্বিগুণ হয় তাহলে শক্তি কত হবে? তাহলে আমরা যেহেতু বুঝতেছি যে আমাদের শক্তি হচ্ছে সমানুপাতিক a স্কয়ার, তার মানে আমাদের সমান সমান ধরতে পারি কি, a হচ্ছে দ্বিগুণ, তার মানে দ্বিগুণের স্কয়ার, তার মানে 4 গুণ, আমাদের শক্তি হবে 4 গুণ। আশা করি এটা আমরা বুঝতে পারছি। তো আমাদের এটা গেল হচ্ছে দুইটা বৈশিষ্ট্য, আরো বৈশিষ্ট্য আছে। আচ্ছা, তরঙ্গের আরো কিছু বৈশিষ্ট্য আছে যে এটা মাধ্যম ইউজ করে, মাধ্যমের মধ্যে দিয়ে যায়, তাই না? আচ্ছা, সেটা হতে পারে বিভিন্ন মাধ্যম। কি হতে পারে? বিভিন্ন মাধ্যম। যেমন আমি বললাম যে বাতাস মাধ্যমে যাইতেছে। আচ্ছা, বাতাস মাধ্যমে যাইতেছে, তো বাতাস মাধ্যমে একটা কিন্তু শব্দের বেগ বা শব্দের তরঙ্গ আছে, সেটা আমরা নর্মালি ধরি 330, আবার অনেক ক্ষেত্রে 332 ধরা হয়। ওকে, তারপরে আছে পানি, পানি যেমন আমরা ধরি হচ্ছে 1493 ধরে নেওয়া হয়। ওকে, পানি আছে, হাইড্রোজেন আছে, হীরা আছে, হীরা আছে, হাইড্রোজেনের মনে হয় সম্ভবত 1284, হীরা মাধ্যম সম্ভবত 12,000। আর কি মাধ্যম আছে? আর আছে হচ্ছে আমাদের, আচ্ছা পারদ আছে, পারদ মাধ্যম হচ্ছে সম্ভবত 1450, অ্যারাউন্ড এরকমই হবে। লোহা হচ্ছে 5130। তাহলে আমরা এই কয়টা মাধ্যমে, শুধু এই কয়টা না, আরো আছে, আর এই কয়টা হলে হচ্ছে, তো তরঙ্গ হচ্ছে এই মাধ্যমের মধ্যে দিয়ে তার তরঙ্গ প্রবাহিত করে। তো এটা আমাদের একটা বৈশিষ্ট্য হতে পারে। আচ্ছা, আমরা যদি আরো বৈশিষ্ট্য দেখি, এর আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে, বিশেষ বৈশিষ্ট্য, সেটা হচ্ছে উপরিপাতন হইতে পারে। উপরিপাতন, আচ্ছা এটা নিয়ে আমাদের বিস্তারিত আলোচনা নাই, কারণ উপরিপাতন হচ্ছে আমাদের এই অধ্যায়ের অতটা ইম্পর্টেন্ট না। তো উপরিপাতন জাস্ট নামটা জেনে রাখলে হবে। ওকে, আমাদের আর কি বৈশিষ্ট্য থাকতে পারে? একটা বৈশিষ্ট্য হলো যে এটা যখন কোনো মাধ্যমের মধ্যে দিয়ে যায় তখন হচ্ছে তার কণাগুলো নিজ অবস্থান থেকে স্পন্দন করে। 2 নম্বর হচ্ছে কোনো তরঙ্গ প্রবাহের এক স্থান থেকে অন্য স্থানে যেহেতু শক্তি সঞ্চয় করে, তাই আমরা বলতে পারি প্রবাহের শক্তি ইকুয়াল টু বর্গের বিস্তার তার সমানুপাতিক। তো আমরা এটা এই সূত্র দিয়ে এটা বের করতে পারি। এবং 3 নম্বর বলতেছে যে মাধ্যমের মধ্যে দিয়ে, কিছু কিছু মাধ্যমের মধ্যে দিয়ে যায়। ওকে, 4 নম্বর হচ্ছে উপরিপাতন আছে। আর কি মাধ্যম থাকতে পারে? আচ্ছা, আর কোনো মাধ্যম আমার মাথায় আপাতত আসতেছে না, আসলে লিখবো। ওকে, তাহলে তো এটা বুঝছি আশা করি। ওকে, আচ্ছা আচ্ছা, আমরা আরো কিছু বিষয় জানবো। সেটা হচ্ছে আমাদের একটা কমন কোশ্চেন আসে যে নারী ও শিশু কণ্ঠস্বর হচ্ছে তীক্ষ্ণ, তীক্ষ্ণ মানে চিকন, কিন্তু কিন্তু পুরুষের কণ্ঠস্বর মোটা কেন? ওকে,
এটা মূলত আমাদের এই অধ্যায়েরই প্রশ্ন। কারণ হচ্ছে আমি যদি এটাকে এক্সপ্লেন করি, আচ্ছা আমরা যখন কথা বলি তখন হচ্ছে আমাদের গলা এবং ফুসফুস থেকে বাতাস হচ্ছে আসা যাওয়া করে। অর্থাৎ এই যে যে বাতাস, মানে আমরা যখন শব্দ করি তখন তো বাতাসই আসা যাওয়া করবে। ওকে, এই বাতাস প্রবেশ অথবা বের করা করার জন্য ওইখানে আমাদের একটা পাইপ ইউজ করা হয়, সেটাকে আমরা বলি উইন্ড পাইপ। ওকে, এই পাইপ দিয়ে হচ্ছে মূলত আমাদের বাতাস প্রবেশ করানো হয় আমাদের ফুসফুসে এবং গলায় প্রবেশ এবং বের করার সময়। তো উইন্ড পাইপে আবার হচ্ছে আমাদের শব্দ তৈরি করার জন্য এর উপর একটা স্তর থাকে, সেটাকে আমরা বলি হচ্ছে স্বরযন্ত্র। কি বলি? স্বরযন্ত্র। সম্ভবত ল্যারিংস অথবা এরকম কিছু একটা, নামটা মনে নেই। স্বরযন্ত্র। এখন স্বরযন্ত্র হচ্ছে আবার স্বরযন্ত্রে দুইটা পর্দা থাকে, স্বরযন্ত্রে দুটি পর্দা থাকে, হ্যাঁ, যেগুলো হচ্ছে ভালভের মতো কাজ করে, ভালভের মতো কাজ করে। তো এই দুটো পর্দার নাম কি? এই দুটো পর্দার নাম হচ্ছে আমরা বলি ভোকাল কর্ড। ওকে, এটা বেসিক্যালি সম্ভবত এরকম কিছু বোঝায় ভোকাল কর্ড। আচ্ছা, তো এই ভোকাল কর্ড তো নারীদেরও থাকে, বাচ্চাদেরও থাকে এবং পুরুষেরও থাকে। তো এটা কি হয়, ভোকাল কর্ড হচ্ছে পুরুষের ক্ষেত্রে যখন বয়স যখন ধীরে ধীরে বাড়ে, এই ভোকাল কর্ড হচ্ছে শক্ত হতে থাকে, শক্ত হয়। ওকে, আর ভোকাল কর্ড যদি শক্ত হয় তাহলে কম কম্পাঙ্কর শব্দ তৈরি হবে, অর্থাৎ কম ফ্রিকোয়েন্সির শব্দ হবে। হ্যাঁ, যে কারণে এটা মোটা হবে। কিন্তু নারীদের ক্ষেত্রে, নারী এবং শিশু, নারী এবং শিশুদের ক্ষেত্রে দেখা যাবে যে ভোকাল কর্ড এতটা শক্ত হবে না, তবে বেশি কম্পাঙ্ক হবে, বেশি কম্পাঙ্কের শব্দ তৈরি করবে, যার কারণে এই শব্দটাকে আমরা বলতে পারি তীক্ষ্ণ বা চিকন। আশা করি এই কনসেপ্টটা ঠিক আছে। তার মানে ওয়াইন পাইপের উপর আমাদের থাকতেছে স্বরযন্ত্র, তার দুইটা পর্দা থাকে যেটা ভালভের মতো কাজ করে, দুটো পর্দার নাম হচ্ছে ভোকাল কর্ড। এবং পুরুষের ক্ষেত্রে ভোকাল কর্ড হচ্ছে ধীরে ধীরে কি হয়, বৃদ্ধি পায়, সো এবং কম কম্পাঙ্কের শব্দ তৈরি। আর নারী এবং শিশুদের ক্ষেত্রে ভোকাল কর্ড অতটা বাড়ে না, সো এই কারণে বেশি কম্পাঙ্কের শব্দ হয়, যে কারণে নারী এবং শিশুদের ক্ষেত্রে শব্দের মাত্রাটা হচ্ছে তীক্ষ্ণ আর পুরুষের ক্ষেত্রে মোটা। ওকে, আচ্ছা আমরা এখানে কিছু সূত্রও শিখছি, তাই না? আচ্ছা, আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আমরা শ্রবণ নিয়ে যদি কথা বলি বা ফ্রিকোয়েন্সি নিয়ে যদি কথা বলি, শ্রবণ শক্তি আর কি। আচ্ছা, মানুষের ক্ষেত্রে শ্রবণ শক্তি কত এটা তোমরা অনেকেই জানো। মানুষের ক্ষেত্রে শ্রবণ শক্তি হচ্ছে 20 হার্জ, আমরা এটাকে পার সেকেন্ডও বলি অনেক সময়। 20 হার্জ থেকে 20,000 হার্জ এর মধ্যে, 20 হার্জ থেকে 20,000 হার্জের মধ্যে, বা আমি বলতে পারি 20 কিলো হার্জের মধ্যে। ওকে, অর্থাৎ আমরা হচ্ছে এই রেঞ্জের ভিতর হইলে আমরা সেই শব্দ শুনতে পারি। ওকে, এখন যদি আমার 20 হার্জ থেকে কোনো শব্দ ছোট হয়,
20 থেকে যদি কম কম কম্পাঙ্কের শব্দ হয় সেটাকে আমরা বলি শব্দেতর। যদি ছোট হয় আর কি, 20 থেকে যদি ছোট হয় শব্দেতর, বা এটাকে আমরা বলি ইনফ্রা সাউন্ড। ইনফ্রা সাউন্ড। ওকে। আর যদি 20 কিলোহার্জ বা 20,000 হার্জ যেটা, সেটা থেকেও বেশি হয়, তাহলে সেটাকে আমরা বলি শব্দোত্তর। শব্দোত্তর বা আল্ট্রাসাউন্ড। আল্ট্রাসাউন্ড। ওকে, আল্ট্রাসাউন্ড। ওকে, আচ্ছা। এখন অনেক সময় দেখা যায় যে ভূমিকম্প হয়, তো ভূমিকম্পে 20 হার্জ কম্পাঙ্কের থেকেও কম কম্পাঙ্কের শব্দ তৈরি হয়। তো এটা অনেক প্রাণী বুঝতে পারে, তাদের শ্রবণ ক্ষমতা আরো কম। তবে আমরা যদি অনেক সময় যদি হেডফোনে উচ্চস্বরে গান শুনি বা শব্দ দূষণের মধ্যে থাকা হয়, তাহলে হচ্ছে আমাদের এই শ্রবণ শক্তি কিছুটা কমে যায়। ওকে, আচ্ছা। আমরা আরেকটা কমন কথা শুনি সবসময়, সেটা হচ্ছে যে বাদুড়। আমরা জানি যে বাদুড় হচ্ছে শব্দের মাধ্যমে চলে। তবে আমাদের একটা ভুল কনসেপ্ট আছে, সেটা হচ্ছে আমরা জানি যে বাদুড়ের হয়তো চোখে দেখে না। বাদুড়ের চোখ আছে, বাদুড় হচ্ছে ভালোভাবেও দেখে, কিন্তু সে রাত্রে বা দিনের বেলায় দ্রুত চলার জন্য বা একদম নিরাপদে চলার জন্য সে হচ্ছে শব্দ তৈরি করে। এখন সে হচ্ছে ধরো শব্দ তৈরি করলো, আওয়াজ করলো, যেটা এখানে কোনো একটা বস্তু থাকবে, তার সাথে বাধা খাবে। এখন বাধা খেয়ে এখানে একটা ওয়েভ তৈরি করবে, তখন বাদুড় বুঝবে যে এটা আমার থেকে বস্তুটা প্রায় কত দূরত্বে আছে, কত মিটার দূরত্বে আছে। তখন এইটা বুঝে সে হচ্ছে দিক চেঞ্জ করবে। তো বাদুড়ের ক্ষেত্রে বাদুড় যে শব্দটা তৈরি করে সেটা প্রায় 100 কিলোহার্জ, 1 লাখ, অ্যারাউন্ড 1 লাখ হার্জ, যেটা আমাদের শ্রবণ সীমার বাইরে, কারণ আমরা 20,000 পর্যন্ত শুনতে পারি। এটা হচ্ছে প্রায় 100 কিলোহার্জ। তো এটা হচ্ছে বাদুড়ের ক্ষেত্রে এই কনসেপ্টটা ব্যবহার করা হয়। ওকে, আচ্ছা। আমাদের আরেকটা বিষয়, সম্ভবত লাস্ট টপিকটা হচ্ছে যে আচ্ছা আমাদের আরেকটা জিনিস মনে পড়ছে, সেটা হচ্ছে যে ওই যে বলছিলাম যে তরঙ্গের বৈশিষ্ট্য, তরঙ্গের একটা 5 নম্বর বৈশিষ্ট্য আছে, সাইডে লিখে দিচ্ছি। এটা যে এখন আমাদের লাগবে, তো এই জন্য মনে পড়ছে। তরঙ্গের বৈশিষ্ট্য 5 নম্বরটা হচ্ছে যে তরঙ্গ কি হয়? তরঙ্গ প্রতিফলিত হয়। তরঙ্গ প্রতিফলিত বা প্রতিসারিত হইতে পারে বা প্রতিসরণ হইতে পারে। আচ্ছা, প্রতিফলনটা কি? প্রতিফলনটা কি? আমি যদি বলি প্রতিফলন হচ্ছে শব্দ বা তরঙ্গ, আমি বললাম তরঙ্গ এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যাওয়ার সময় যদি কিছুটা অথবা সবটুকুই প্রথম মাধ্যমে ফিরে আসে, প্রথম মাধ্যমে ফিরে আসে। আচ্ছা, আমরা যখন কোনো পাহাড়ের সামনে যাই বা কোনো একটা চূড়ার সামনে যাই, যখন কথা বলি বা দেওয়ালের সামনে, তখন দেখা যায় যে কিছুটা শব্দ আমাদের অনেক সময় ব্যাক ফিরে আসে। তো একটা মাধ্যম থেকে অন্য মাধ্যমে যাওয়ার সময় যদি কিছুটা অথবা সবটুকু শব্দই প্রথমে আবার ফিরে আসে, তাহলে আমরা সেটাকে বলবো প্রতিফলন।
আর প্রতিসরণ কি? প্রতিসরণটা কি? এটা হচ্ছে তরঙ্গ প্রথম মাধ্যম থেকে তৃতীয় মাধ্যমে প্রবেশ করা। তার মানে আমরা একটা মাধ্যম থেকে আরেকটা মাধ্যমে, আচ্ছা সাপোজ কেউ একজন, একটা কনসিডার করলাম পানি, তো এখানে কোনো লোক হচ্ছে আছে, পানির ভিতর ডুবে আছে, তো এ উপর থেকে কেউ যদি চিৎকার করে পানির বাইরে থেকে, সে যদি এটা শুনতে পায়, অর্থাৎ এটা কিন্তু এক মাধ্যম পার করে আসলো, তো এটাকে আমরা বলবো প্রতিসরিত বা প্রতিসরণ। ওকে, ওই শব্দটাকে আমরা বলবো প্রতিসরণ শব্দ। ওকে, তাহলে প্রতিফলনও বুঝছি আমরা যে কিছু একটা শব্দ বা সবটুকু শব্দ প্রথম মাধ্যমে ফিরে আসবে, এবং প্রতিসরণ হচ্ছে একটা মাধ্যম থেকে ভেদ করে আরেকটা মাধ্যমে যাবে। ওকে, এই জন্য আমরা হচ্ছে প্রতিফলন শব্দটা শুনতে পাই। এখন কথা হচ্ছে আমাদের যে প্রতিফলনটা আছে এটা মিনিমাম কত সেকেন্ডের মধ্যে হলে শুনতে পাবো? মিনিমাম 0.1 সেকেন্ডের মধ্যে ফিরে আসতে হবে। অর্থাৎ আমি কথা বললাম এই যে দেওয়ালের সামনে, দেওয়াল থেকে মিনিমাম 0.1 সেকেন্ডের মধ্যে, অর্থাৎ এত সেকেন্ড পর্যন্ত বা এত সেকেন্ড মিনিমাম লাগবেই, এত সেকেন্ড পর্যন্ত যদি আসে তখন সেই শব্দের প্রতিফলন হয়। এর থেকে বেশি হলে হবে, তবে এর থেকে কম হইলে হবে না, মিনিমাম এটা লাগবেই। ওকে, তার মানে টির মান হতে হবে 0.1 সেকেন্ড মিনিমাম। ওকে, তাহলে প্রতিফলন হবে। আমাদের এরকম অনেক কোশ্চেন আসবে যখন বোর্ড কোশ্চেন করবো। আচ্ছা, এখানে আরেকটা কনসেপ্ট আছে, সেটা হচ্ছে সেটা কি, যে আমাদের মিনিমাম 0.1 হলো প্রতিফলন। ওকে, আচ্ছা, তারপর আরেকটা কনসেপ্ট আছে আমাদের, সেটা হচ্ছে যে এটা লাস্ট কনসেপ্ট, সেটা হচ্ছে বাতাসের শব্দের বেগ, v এটা সমানুপাতিক √T, মানে তাপমাত্রার বর্গমূলের সমানুপাতিক। তাপমাত্রার কনসেপ্টটা খাতায় লিখে রাখতে পারো। বাতাসের শব্দের বেগ v হচ্ছে √T, মানে তাপমাত্রার বর্গমূলের সমানুপাতিক। বর্গমূলের সমানুপাতিক। আচ্ছা, তাহলে আমি যদি বেগ অন্য মাধ্যমে নেই এবং তাপমাত্রা অন্য মাধ্যমে নেই, তাহলে আমরা সূত্রটা এরকম লিখতে পারি, একটা v1 একটা v2 নিলে এটা হবে √T1 T2। আবার বিপরীত ক্রমে লিখতে পারি, যে v2 এখানে লিখতে পারি, v1 লিখতে পারি, না তাহলে T2 নিচে T1। এই সূত্রটা আমাদের লাগবে ম্যাথ করতে গেলে। ওকে, আচ্ছা, আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আমাদের একটা সূত্র আছে দূরত্বের সাথে, সেটা হচ্ছে d = vt। আমরা এটা অবশ্য গতির অধ্যায় করছি অনেক সময়, d এর জায়গায় আমরা অনেক সময় s ব্যবহার করছি, তো এটাও থাকতে পারে যে s = vt বা d = vt। তবে যদি শব্দ প্রতিফলিত হয়, যদি প্রতিধ্বনি শোনা যায়, হ্যাঁ, যদি শব্দের প্রতিধ্বনি থাকে, তবে সেই ক্ষেত্রে আমাদের ওই যে দেওয়ালের দ্বিগুণ দূরত্ব হবে, তাহলে 2d = তখন vt এর সূত্র হলো অ্যাপ্লাই করব আমরা। ওকে, আচ্ছা, আমরা এখন একটা সৃজনশীল করতে পারি। ওকে, আচ্ছা, আমার কাছে প্রশ্নটা নাই, বাট হয়তো মনে আছে। যশোর বোর্ড 2023-এর একটা প্রশ্ন। আচ্ছা, প্রথম ক নম্বর যদি আগে বলি, ক খ বলে নি। কতে ছিল টিম্বার কাকে বলে?
টিম্বার কাকে বলে? আচ্ছা, টিম্বার কি? মূলত টিম্বার হচ্ছে বিভিন্ন বাদ্যযন্ত্র থেকে, সাপোজ এটা একটা বাদ্যযন্ত্র, এটা একটা বাদ্যযন্ত্র হইতে পারে, সুরশলাকা, পিয়ানো, যাই হোক, এগুলো থেকে যে বিভিন্ন শব্দ আসতেছে আমরা বলতে পারি বিভিন্ন বাদ্যযন্ত্র থেকে, বিভিন্ন বাদ্যযন্ত্র থেকে আসা শব্দ, আসা শব্দের যে বৈশিষ্ট্য দ্বারা, অর্থাৎ তাদের একটা বৈশিষ্ট্য দ্বারা, বিভিন্ন বাদ্যযন্ত্র থেকে আসা শব্দের যে বৈশিষ্ট্য দ্বারা পার্থক্য করা যায়, যে বৈশিষ্ট্য দ্বারা পার্থক্য, অর্থাৎ এটা পিয়ানোর শব্দ, এটা হারমোনিয়ামের শব্দ, এটা গিটারের শব্দ, এরকম যাতে পার্থক্য করা যায়, অর্থাৎ বিভিন্ন বাদ্যযন্ত্র থেকে আসা শব্দের যে বৈশিষ্ট্য দ্বারা পার্থক্য করা যায়। ওকে, এটা ছিল আমাদের ক নম্বর। দেন খ নম্বরে ছিল হচ্ছে যে শীতকাল অপেক্ষা, শীতকাল অপেক্ষা বর্ষাকালে শব্দের বেগ, শব্দের বেগ বেশি কেন? ওকে, এটা একটা কোশ্চেন ছিল। তো এখানে যদি শীতকাল অপেক্ষা বর্ষাকাল বলে, যে অ্যান্সার আবার অনেক গাইডে আছে যে শীতকাল অপেক্ষা গ্রীষ্মকালে বেশি কেন, তো একই কনসেপ্ট, এটার কনসেপ্ট একই। আচ্ছা, আমরা জানি শীতকাল অপেক্ষা বর্ষাকালে কি থাকে? তাপমাত্রা বেশি থাকে। আমি অত লিখতেছি না, বাট মুখে বলে দিচ্ছি। তো শীতকাল অপেক্ষা বর্ষাকালে তাপমাত্রা বেশি থাকে। ওকে, আর আমরা যেহেতু জানি এই কনসেপ্টটা যে ভি অর্থাৎ শব্দের বেগ সমানুপাতিক √T। ওকে, তাহলে যদি তাপমাত্রা বেশি থাকে তাহলে আমাদের বেগ বাড়বে। আরেকটা বলতে পারি যে শীতকাল অপেক্ষা বর্ষাকাল হচ্ছে আমাদের আর্দ্রতাও বেশি থাকে, ঠিক আছে? আর্দ্রতা বেশি থাকে। আর্দ্রতা বেশি থাকলেও শব্দের গতিশক্তি বাড়বে বা শব্দের বেগ বাড়বে, শব্দের বেগ বাড়বে। তার মানে আমরা দুইটা ওয়েতে বলতে পারি, একটা হচ্ছে যে তাপমাত্রা বাড়ার কারণে এই কনসেপ্ট অনুযায়ী অর্থাৎ এই রুলস অনুযায়ী আমাদের বেগ, শব্দের বেগ বৃদ্ধি পাবে, আর একটা হচ্ছে আর্দ্রতা, আর্দ্রতাও যেহেতু এই বর্ষাকালে বেশি থাকে, অর্থাৎ আমাদের শীতকাল অপেক্ষা যদি আবার গ্রীষ্মকাল বলতো সেক্ষেত্রে আর্দ্রতা বেশি থাকবে, তাহলে শব্দের বেগ বাড়বে। তো এটা ছিল ক খ, আর শুধু হচ্ছে গ ঘ। হ্যাঁ, আচ্ছা, গ ঘ লিখতে গেলে তোমার উদ্দীপক লিখবে। তো উদ্দীপকে বলছিল এরকম একটা বিষয় যে উৎস থেকে, যদি লিখি উৎস থেকে, শর্টে লিখতেছি, উৎস থেকে একটা শব্দ উৎপন্ন হয়েছে, উৎস থেকে একটা শব্দ উৎপন্ন হয়েছে। সেটা কিসের শব্দ? হইতে পারে বজ্রর শব্দ, হইতে পারে বজ্রর শব্দ মানে মেঘের শব্দ। তো বলতেছে এই শব্দ থেকে শব্দ উৎপন্ন হওয়ার পর এর ঠিক 0.5 সেকেন্ড পর একজন লোক শব্দ শুনতে পেল। একজন লোক সে বিদ্যুৎ চমকানো বা ওই শব্দ শুনতে পেল, শব্দ শুনতে পেল। ওকে, এর ঠিক 4 সেকেন্ড পর, এর ঠিক 4 সেকেন্ড পর পানিতে থাকা একটি মাছ সেই শব্দ শুনতে পেল। আরো দেখা ছিল যে তখন তাপমাত্রা ছিল 20 ডিগ্রি, তখন তাপমাত্রা ছিল 20 ডিগ্রি। আর হচ্ছে
আরেকটা দিয়েছিল যে পানিতে শব্দের বেগ, পানিতে শব্দের বেগ, পানিতে শব্দের বেগ ছিল 1460 মিটার পার সেকেন্ড। নর্মালি আমরা 1493 ইউজ করি, বাট এখানে 1460 ছিল যশোর বোর্ডে। এটা তারা দিতেই পারে। আর ছিল হচ্ছে 0 ডিগ্রির জন্য বাতাসে শব্দের বেগ, বাতাসে শব্দের বেগ, বাতাসে শব্দের বেগ 332। ওকে, আমাদের গ নম্বরে বলছে যে উক্ত তাপমাত্রায় বেগ কত হবে, মানে শব্দের বেগ কত হবে। অবশ্যই শব্দের, আচ্ছা বলছে উক্ত তাপমাত্রায় শব্দের বেগ কত বলছে। আচ্ছা তাহলে আমরা যদি এটা অ্যান্সার করতে চাই, সাপোজ তাহলে আমরা দেখি আমাদের কি কি দেওয়া আছে। আমরা এখানে দেখতেছি যে আগে পুরো প্রশ্নটা করি। উৎস থেকে একটা শব্দ উৎপন্ন হয়েছে, বজ্রের শব্দ বা বিদ্যুৎ চমকানোর শব্দ, যেটা 0.5 সেকেন্ড পর একজন লোক শুনতে পেল, এবং তার ঠিক 4 সেকেন্ড পর পানিতে থাকা একটি মাছ সেই শব্দ শুনতে পেল। তখন তাপমাত্রা ছিল 20 ডিগ্রি এবং পানিতে শব্দের বেগ দেওয়া আছে 1460 মিটার পার সেকেন্ড, এবং 0 ডিগ্রির জন্য বাতাসে শব্দের বেগ 332 দিয়ে আছে। আচ্ছা আমরা যদি দেখি এখানে আমাদের T1 তাপমাত্রা T1 0 ডিগ্রি দেয়া। আচ্ছা আমরা তো জানি যে ডিগ্রিকে কেলভিনে নিলে কি হয়, 273 যোগ করতে হয় পার ডিগ্রির জন্য, তাহলে 0 যোগ 273 কেলভিন, সো 273। আচ্ছা T2 কত, T2 হচ্ছে আমাদের তখন তাপমাত্রা কত ছিল 20 ডিগ্রি, তাহলে T2 হচ্ছে আমাদের 20 ডিগ্রি বা 20 যোগ 273, এটা হচ্ছে কত 293 কেলভিন। ওকে, আর এখানে আমাদের 0 ডিগ্রির জন্য অর্থাৎ T1 এর জন্য যেটা কনসিডার করব, ওইটার যে বেগটা থাকবে ওইটা আমাদের V1, তো T1 এর জন্য যেটা ধরবো ওইটা আমাদের V1, তো দেয়া আছে 332 মিটার পার সেকেন্ড। আর V2 হবে 20 ডিগ্রির জন্য, 20 ডিগ্রির জন্য দেয়া নাই, তো এটাই মূলত বের করতে বলছে। তাহলে আমরা যেহেতু সূত্র জানি যে V সমানুপাতিক রুট টি, বা আমরা এটাকে সূত্র নিজেদের মতো মডিফাই করে নিতে পারি। যেহেতু V2 বের করবো তাই আমরা এটা উপরে নেব, সহজ হবে ক্যালকুলেশন। V2 ডিভাইডেড বাই V1 সমান সমান রুট T2 ডিভাইডেড বাই T1। তাহলে যদি আমি V2 নেই, তাহলে T1 এর পাশে ভাগ আছে, ওর পাশে গুণ হয়ে যাবে, সরি V1, সো V1 গুণ রুট T2 ডিভাইডেড বাই T1, মানে V1 আছে কত 332 গুণ রুট ওভার T2, মানে 293 ভাগ 273। ওকে, आंसर কত হবে, ক্যালকুলেটর তো নাই। আচ্ছা आंसरটা দেখতেছি। आंसरটা হচ্ছে এখানে 343.95। আচ্ছা তোমরা ক্যালকুলেট করে দেখবে এটা ঠিক আছে কিনা, এত মিটার পার সেকেন্ড। ওকে, এটা কিন্তু আমার গ নাম্বার ঠিক ছিল। আমার বলছে উচ্চ তাপমাত্রায় বেগ কত, তার মানে আমরা এই সূত্র অ্যাপ্লাই করতে পারি, এবং আমার এখানে কি কি দেয়া আছে। ওকে, আর ঘ নাম্বার আছে লাস্ট। এটা মুসলাম কেন, এখানে একটা মোছা হয়ে গেছে। 0 ডিগ্রির জন্য শব্দের বেগ ছিল 332, এটা দেওয়া আছে মনে করো। ঘ নম্বরে আমাকে বলছে যে উৎস থেকে
উৎস থেকে লোকটির দূরত্ব ও মাছের দূরত্ব কত? মাছের দূরত্ব কত? আচ্ছা, এটা আমি ছবি আঁকাও করে দেবো, সমস্যা নেই। উৎস থেকে লোকটির দূরত্ব কত, মাছের দূরত্ব কত? আচ্ছা, তারপর আমি চিন্তা করি যে এখানে হচ্ছে আমার শব্দ তৈরি হয়েছে, এখান থেকে চিত্রটা যদি এই পাশে দিই, এখানে আমার শব্দ তৈরি হয়েছে। আমি এখান থেকে ধরলাম আমি এই পজিশনে, বা ওই লোকটি এই পজিশনে আছে, হ্যাঁ, আর মাছটা হচ্ছে বি পজিশনে আছে। আমি শুনছি হচ্ছে 0.5 সেকেন্ড পর, সে শুনছে 4 সেকেন্ড পর। আমি না, যে লোকটার কথা বলতেছি, লোকটা হচ্ছে 0.5 সেকেন্ড পর শব্দ শুনছে, এবং তার 4 সেকেন্ড পর হচ্ছে মাছ শব্দ শুনছে। এটা হচ্ছে ম্যান, এটা হচ্ছে ফিশ। আমাদের এর ডি বের করতে হবে, এর ডি বের করতে হবে এবং এর ডি বের করতে হবে। আমরা ম্যানের জন্য D1 ধরতে পারি, এর জন্য D2 ধরতে পারি। ওকে, তাহলে আমি যদি প্রথমে চিন্তা করি যে আমার উৎস থেকে লোকটির দূরত্ব, উৎস থেকে লোকটির দূরত্ব, দেখে আমার কি দেওয়া আছে। D1 আমি বের করব। ওকে, আচ্ছা, আমার ওই সময় তাপমাত্রা কত ছিল? 20 ডিগ্রি, এবং 20 ডিগ্রির জন্য তো আমি একটা বেগ অলরেডি পাইছি, সেটা হচ্ছে আমরা গ নম্বরে লিখছিলাম মনে হয় 300 কত 300 কত লিখছিলাম, 343.95। ওকে, ওইটা হচ্ছে আমার তাহলে ভির ভ্যালু 343.95। আর আমার টি তো দিয়ে আছে, আমার তো না, ওই লোকটার টি হচ্ছে 0.5 সেকেন্ড। ওকে, তাহলে আমরা জানি হচ্ছে D1 is equal to VT, তাহলে V হচ্ছে 343.95 ইন্টু টি হচ্ছে 0.5, তাহলে আসবে 171.97, এরকম কাছাকাছি হবে, এত মিটার। ওকে, এটা হচ্ছে লোকটি থেকে মাছের আমার দূরত্ব, উচ্চ থেকে লোকটির দূরত্ব, এটা একটা অ্যান্সার। ওকে, সেম এখানে যদি করি, আর হচ্ছে উৎস থেকে মাছের দূরত্ব বের করব, তার আগে লোকটি থেকে মাছের দূরত্ব আগে বের করতে হবে, কারণ এ হচ্ছে 4 সেকেন্ড পরে শোনা হচ্ছে লোকটির 4 সেকেন্ড পরে। তাহলে আমি যদি ওই 4 সেকেন্ডের জন্য কনসিডার করি, আমার D2 বের করব, হ্যাঁ, D2 বের করব, আর আমার V2 তো না, V কত হবে? আচ্ছা, এক্ষেত্রে কিন্তু আমার মাধ্যম চেঞ্জ হয়েছে, কারণ মাছ পানিতে থাকে, সো পানির ক্ষেত্রে আমার শব্দের বেগ চেঞ্জ। আমার কিন্তু 20 ডিগ্রির জন্য 343 ব্যবহার করতে হবে না, আমার পানিতে যেটা নিয়ে আছে এটা, অর্থাৎ 1460 মিটার পার সেকেন্ড। আর এই ক্ষেত্রে আমার টি হচ্ছে 4 সেকেন্ড। ওকে, তাহলে আমার এই ক্ষেত্রে D2 হবে VT, তার মানে 1460 ইন্টু 4। ওকে, এটা হবে 5800, কত শোনো, 5840, 5840 মিটার। ওকে, এখন কথা হচ্ছে আমি যদি চিন্তা করি, এইটা হচ্ছে আমার 171.97 মিটার। ওকে, এটা হচ্ছে আমার উৎস, এটা আমার উৎস থেকে লোকটির দূরত্ব হচ্ছে 171.97 মিটার, এবং লোকটি থেকে মাছের দূরত্ব আমরা পাইলাম 5840 মিটার।
ওকে, এখন কথা হচ্ছে আমাকে প্রশ্নে বলছে উৎস থেকে লোকটির দূরত্ব, তো এটা তো অ্যান্সার ঠিক আছে এটাই, এবং মাসেরও দূরত্ব অর্থাৎ উৎস থেকে, এবং উৎস থেকে মাসের দূরত্ব কি টোটালটা না, এই এ সহ এই বি না, তাহলে দুইটা যোগ করতে হবে না, তাহলে মাসেরটা আমাদের হবে সাপোজ D2 বার দিলাম, এটা হবে D1 এর ভ্যালু যোগ D2 এর ভ্যালু, কত হবে আমাদের দুটো যোগ করলেই হবে, দুটো যোগ আমরা এখানে করি 171.97 যোগ 5840, তাহলে আসবে হচ্ছে 6011.97 এত মিটার অ্যান্সার। ওকে, তো আশা করি আপনার একদম বেসিক থেকে বুঝাইছি। হ্যাঁ, এই ম্যাথটা একদম ইজি ছিল, একদম বেসিক থেকে বুঝাইছি, এবং এই অধ্যায়ের আরো যে বোর্ডের ম্যাথ আছে নেক্সট টাইম করাবো। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।